এবং সরকার প্রতি বছর বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কোম্পানিকে আপনারা জানেন গত 10 বছরে প্রায় 80,000 কোটি টাকা তারা দিয়েছে, প্রতি বছর 12 থেকে 14,000 কোটি টাকা দিচ্ছে। তাহলে আজকে একদল মালিককে, বিদ্যুৎ ব্যবসায়ীকে বসিয়ে বসিয়ে আপনি টাকা দিচ্ছেন, অপচয় করছেন। আমার একটা ব্যাটারি চালিত গাড়ি চললে তো সে বিল দিয়ে গাড়ি চালায়, সে তো অপচয় করে না, সে তো চুরি করে না, মিটার চুরি করে না, সে তো টাকা দিয়ে গাড়ি চালায়। তাহলে আমরা বলতে চাই এই বিদ্যুৎ সাশ্রয়ের নামে আজকে যেখানে 3 কোটি পরিবার চলে সেখানে আবার সাশ্রয় কিসের? এই মানুষের দায়িত্ব কি আপনারা নিয়েছেন? এই করোনার সময় আমাদের সবচেয়ে বড় গরিব হয়েছিল কারা বলেন ভাই? এই করোনার সময় সবচেয়ে গরিব কারা ছিল? আমরা না, হাত তুলেন না। সবচেয়ে বড় লোক গরিব ছিল আমাদের দেশের বড় লোকরা। তাদেরকে সরকার দিয়েছে 1,25,000 কোটি টাকা। আমাদেরকে 1 টাকাও দিয়েছে? আমাদেরকে 1 টাকাও লেগেছে? আমরা গাড়ি চালিয়েছি, আমরা খেয়েছি, আমরা সরকারের কাছ থেকে 1 টাকা নিইনি, সরকার আমাদেরকে 1 টাকা দেয়নি। তাহলে আমরা বলতে চাই এই 3 কোটি মানুষ তারা আত্মনির্ভরশীল, তারা কিস্তি করেছে, লোন করেছে, কিন্তু সরকারের কাছে তারা হাত পাতে নাই। তাহলে আমরা বলতে চাই আমরা সরকারের কাছে হাত পাতি নাই, আমরা সরকারের কাছে 6 দফা দিয়েছি। সেই 6 দফা হচ্ছে আমাদের লাইসেন্স দিতে হবে। আমরা দেখলাম সরকার গত 25 আগস্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিকভাবে তারা 3 লক্ষ লাইসেন্স দিবে। আমরা বলেছি 3 লক্ষ লাইসেন্স দিলে হবে না, আমাদের 40 থেকে 50 লক্ষ গাড়ি আছে, এই 50 লক্ষ গাড়ির ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স এবং আমাদের রুট পারমিট দিতে হবে। এটা ছাড়া আপনারা যেতে পারবেন না। তাহলে বন্ধুগণ, আমি আহ্বান করব, আমরা আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে ঢাকায় আমরা সমাবেশ করব। সারা বাংলাদেশ থেকে আমাদের সংগ্রাম পরিষদের সদস্য সংগ্রহ চলছে। আপনারা সবাই সেই সদস্য হবেন, তালিকা জমা দিবেন। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আমরা ঢাকায় মন্ত্রণালয়ে এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ চালক, মালিক সহ মেকানিক যারা আছে তাদের নামকে অন্তর্ভুক্ত করে আমরা সেখানে জমা দিব। এবং জানুয়ারি মাসের মধ্যে যদি আমাদের এই লাইসেন্সের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় সরকার, আগামী মার্চ মাসে ঢাকায় মহাসমাবেশ করে আমাদের এই 6 দফা লাইসেন্সের আমরা দাবি আদায় করব। সেই দিন পর্যন্ত আপনার সিলেট বিভাগে আপনি একতাবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। রতন ভাই আলোচনা করবেন, বক্তব্য রাখবেন, সেই কথা শুনবেন। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ব্যাটারি চালিত রিক্সা, বেনয়জি বাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রাতেকুজ্জামান রতন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। ব্যাটারি চালিত রিক্সা, রিক্সা ভ্যান, ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন ব্যাটারি চালিত রিক্সা, রিক্সা ভ্যান, ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক খালিকুজ্জামান লিপন, সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সিলেট জেলার উপদেষ্টা প্রফেসর আবু জাফর, সিলেটের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাই। একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন। যদি বলা হয় তাজমহল কে তৈরি করেছে, আপনারা বলবেন সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান কি তাজমহল তৈরি করেছে? তাজমহল তৈরি করেছে 20,000 শ্রমিক 22 বছর ধরে। ইতিহাসে নাম লিখেছে সম্রাট শাহজাহানের। তেমনি বাংলাদেশটা চালায় কে? সবাই বলেন সরকার, কিন্তু বাংলাদেশ চালায় বাংলাদেশের 7 কোটি শ্রমজীবী মানুষ। তারা ট্যাক্স দেয়, তারা কারখানায় কাজ করে, তারা জমিতে কাজ করে, তারা অফিস আদালতে কাজ করে, তারা নিজেরা খায়, জনগণের খাবারের জন্য তারা ট্যাক্স দেয়। আপনার এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি একসময় রাগ করে বললেন, আমি কি চাষা নাকি? আমার একটা কালচার আছে। আমরা বললাম, মাননীয় অধ্যাপক সাহেব, আপনার কালচার আছে, এটা ঠিক, আপনি চাষা নন, এটাও ঠিক,
কিন্তু আপনার প্লেটে যে ওই সাদা চালের ভাত এসেছে, সেই ভাতটা কিন্তু তৈরি করেছিল ওই গায়ে কাদা মাখা চাষা। খাওয়ার সময় সেটা খেয়াল রাখবেন। আপনার গায়ে যে সুন্দর শাড়ি এবং পোশাক আছে, ওই পোশাক তৈরি করেছিল কিন্তু আমাদের গা দিয়ে ঘাম ঝরে পড়া তাঁতি। পোশাক পরার সময় সেটা খেয়াল রাখবেন। আপনি যে রাস্তা দিয়ে এসেছেন, সেই রাস্তা তৈরি করেছে আমাদের নির্মাণ শ্রমিক, রাস্তা শ্রমিক। প্রচন্ড রোদ্রে যখন রাস্তার পিচ গলে যায়, শ্রমিকের গা থেকে দরদর করে ঘাম ঝরতে থাকে, আর যখন ওই চুলার মধ্যে সেখানে আলকাতরা জাল দিতে থাকে, তার ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে যায়। এই শ্রমিক রাস্তা তৈরি করেছে, তার উপর দিয়ে আপনি গাড়ি চালিয়ে আসেন। যে বিল্ডিং এ আপনি পড়ান, ওই বিল্ডিং তৈরি করেছে নির্মাণ শ্রমিক। প্রতিদিন 3 থেকে 4 জন নির্মাণ শ্রমিক ভবন তৈরি করতে গিয়ে পড়ে গিয়ে মরে যায়। তারা নিজেরা মরে গিয়ে আপনার থাকার জন্য ভবন তৈরি করে দিয়েছে। ওই শ্রমিক না হলে আপনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারতেন না। এগুলো খেয়াল রাখবেন না? এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? ঠিক তেমনি এই বাংলাদেশের 50 লক্ষ রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক চালক যারা আছেন, এই 50 লক্ষ রিক্সা, রিক্সা ভ্যান, ইজি বাইক কিনতে খরচ কত হয়েছিল? খরচ হয়েছিল ব্যাটারি চালিত রিক্সা এবং ভ্যান তৈরি করতে গড়ে 60,000 টাকা লাগে। ইজি বাইকের ক্ষেত্রে 1 লাখ থেকে 1,40,000 টাকা লাগে। গড়ে হিসাব করলে 45,000 কোটি টাকা এখানে বিনিয়োগ করেছে কারা? এই মানুষেরা। এই মানুষেরা। পদ্মা সেতু নিয়ে আমরা গর্ব করি। পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে 30,000 কোটি টাকা। আর আমাদের রিক্সা, রিক্সা ভ্যান, ইজি বাইক চালকরা, তারা এই রাষ্ট্রে বিনিয়োগ করেছে 45,000 কোটি টাকা। এর অবদান ভুলে যাবেন? প্রতিদিন গড়ে যদি তারা 500 টাকা করে রোজগার করে, প্রতিদিন এই রাষ্ট্রকে তারা ট্যাক্স দেয় একজন চালক 75 টাকা করে। মাসে কত দেয়? মাসে 40 কোটি টাকা দেয়। বছরে দেয় 14,500 কোটি টাকা ট্যাক্স। আমরা 1 কেজি চিনি কিনি, 30 টাকা ট্যাক্স দেই। 1 লিটার সয়াবিন তেল কিনি, 34 টাকা ট্যাক্স দেই। এমনকি রাস্তায় দাঁড়িয়ে একটা লাল চা খাই, 1 কাপ লাল চা, 70 পয়সা ট্যাক্স দেই। আমরা রাষ্ট্রকে দিয়ে খাই, রাষ্ট্রের কাছ থেকে কিছু নেই না, চুরি করি না। আমাদের এই 14,500 কোটি টাকা প্রতি বছর ভ্যাট এবং ট্যাক্স দেই। আমাদের 3 বছরের টাকা হলে একটা করে পদ্মা সেতু, একটা করে যমুনা রেল সেতু তৈরি করা সম্ভব। সেই কথাটা খেয়াল রাখবেন। রাস্তা থেকে ব্যাটারি চালিত রিক্সাকে উচ্ছেদ করার আগে এই কথাটা খেয়াল রাখবেন। আমার রাষ্ট্র চলে এই শ্রমিকের ঘামের টাকায়, রাষ্ট্র চলে এই শ্রমিকের পরিশ্রমের টাকায়। আমার দেশের 2 কোটি মানুষ, তাদের পরিবার, সেই সংসার চালায় এই রিক্সা চালকেরা। রিক্সার চাকা ঘোরে, তাদের সংসারেরও চাকা ঘোরে, দেশের অর্থনীতিরও চাকা ঘোরে। অধ্যাপক সাহেব, পুলিশ কর্মকর্তা আর ওই মেয়র সাহেব যারা আছেন, সাহেব গোষ্ঠীর যারা আছেন, তারা এই শ্রমিকদের কথাটা একটু মনে রাখবেন। সাথে সাথে একটা কথা বলতে চাই, বাস থেকে কেউ যদি নামে, বাড়িতে যাবে কিভাবে? ট্রেন থেকে কেউ যদি নামে, বাসায় যাবে কিভাবে? বাজার করতে যাবেন কিভাবে? বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন কিভাবে? হাসপাতালে যাওয়া দরকার, যাবেন কিভাবে? বাংলাদেশের মানুষ 17 কোটি। বাংলাদেশে প্রাইভেট কার আছে 15 লক্ষ। বাকি মানুষ কিভাবে চলে? বাংলাদেশের প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ আছে যারা ওই নিজেদের পায়ের উপর ভর করে চলে। আর বৃদ্ধ বলি, শিশু বলি, নারী বলি, ছাত্র বলি, অসুস্থ মানুষ বলি, তারা চলে কিভাবে? হয় রিক্সায় চলে, নাহলে ভ্যানে চলে, নাহলে ইজি বাইকে চলে।
ফলে রিক্সা, ভ্যান, ইজি বাইক এরা একদিকে হচ্ছে যাত্রী পরিবহন করে, একদিকে মালামাল পণ্য পরিবহন করে, আর একদিকে রুগী পরিবহন করে অ্যাম্বুলেন্সের মতো। এদের অবদান ভুলে যাবেন? আমরা বলছি এদের অবদান ভুলে যাওয়া যাবে না। এদের অবদানকে স্বীকৃতি দেন। এরা রাষ্ট্রকে ট্যাক্স দিতে চায়, এরা রাষ্ট্রকে লাইসেন্স ফি দিতে চায়, মাস্তানকে চাঁদা দিতে চায় না। এরা পুলিশ বাহিনীর সদস্যদের অবৈধ ইনকামের রাস্তা করে দিতে চায় না। এরা বৈধভাবে রোজগার করে বৈধভাবে সংসার চালাতে চায়। সেই রাস্তা বন্ধ করবেন না। আমরা এই জন্য পরিষ্কার করে কয়েকটা কথা বলেছিলাম। বাংলাদেশে প্রতি বছর কাজ করবার জন্য আসে 22 লক্ষ ছেলে মেয়ে। সরকার চাকরি দিতে পারে মাত্র 1.5 লক্ষ। জায়গা জমি বিক্রি করে বিদেশে চলে যায় 7 লক্ষ থেকে 10 লক্ষ। বাকিরা কি করে? বাকিরা কি করে? রাষ্ট্র কি তাদের খোঁজ নেয়? এই বাকিরা কেউ নিজের উদ্যোগে কাজকর্ম করে, কেউ দোকানপাট করে, কেউ দোকান কর্মচারী, হোটেল কর্মচারী হয়, কেউ আবার বন্যায় গ্রাম থেকে উঠে এসেছে, নদী ভাঙনে গ্রাম থেকে উঠে এসেছে, হাওড়ে ফসল ধ্বংস হয়ে গেছে, সেই মানুষ শহরে চলে আসে চলার আর কোনো পথ না পেয়ে রিক্সার হ্যান্ডেলে তার হাত চালাতে। ওই মানুষ ভিক্ষার হাত পাতে নাই, রিক্সার হ্যান্ডেল ধরেছিল। আপনারা তাদেরকে রাস্তা থেকে উচ্ছেদ করে দিয়ে তার পেটে লাথি মারতে চান, আর তার হাতটাকে হয় ভিক্ষুকের হাত, না হলে চোরের হাত, না হলে ছিনতাইকারের হাতে পরিণত করতে চান। যে বৈধভাবে জীবন চালাতো তার জীবনের উপকরণ কেড়ে নিতে চান। এর নাম আমরা বলছি আপনারা আইনের শাসন। এইটা যদি আইনের শাসন হয়, এর চেয়ে বড় বেআইনি কাজ আর হতে পারে না। আমরা আইনের পথে চলতে চাই, আমরা আইনের নিয়মে চলতে চাই। যে কারণে আমরা বলতে চাই, এই যে সিলেট শহর, মৌলভীবাজার শহর, সুনামগঞ্জ শহর, হবিগঞ্জ শহর, বাংলাদেশের সব হাওরগুলো এই অঞ্চলে। বাংলাদেশের চায়ের বাগান সুনামগঞ্জ ছাড়া বাকি এই 3টা জেলা। 167টা চা বাগানের মধ্যে 135টা চা বাগান এখানে। চা বাগান আছে, হাওর আছে। কলকারখানা কোথায়? এখানে কলকারখানা করেন নাই, কর্মসংস্থানের ব্যবস্থা করেন নাই। দেশ বিদেশের মানুষকে চা বাগান দেখাতে নিয়ে আসতে চান। এই মানুষদের সংসারের খোঁজ খবর নিয়েছেন কখনো? কেমন করে চলে তাদের সংসার? এমন কোন মানুষ কি আছে যে একটা ভালো চাকরি পেলে সেই চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় রিক্সা চালাবে? আছে কেউ? এমন কোন মানুষ কি আছে? রৌদ্রের মধ্যে ঘর থেকে বেরোতে চায় না, বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরোতে চায় না, শীতের দিনে লেপের নিচ থেকে বেরোতে চায় না, তখন রাস্তায় টুংটাং করে রিক্সা চালায়, আমার মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। কয়টা টাকার জন্য নিজে চলে, মানুষের জীবনকে উন্নত করার চেষ্টা করে। তাদের কথা ভাববেন না। আপনারা বলছেন বাংলাদেশকে আপনারা ডিজিটাল বানিয়েছেন। ডিজিটাল মানে কি? আধুনিকায়ন করা। আজকে কাতারে বিশ্বকাপ হচ্ছে। কাতার বলল গোটা পৃথিবীতে এই প্রথম পরিবেশ সম্মত যানবাহনের ব্যবস্থা করেছে কাতার। এই জন্য কাতারকে সবাই প্রশংসা করছে। পরিবেশ সম্মত যানবাহন কি? কাতারে যত বাস চলছে সবই তারা ব্যাটারি দিয়ে চালাচ্ছে, বিদ্যুৎ দিয়ে চালাচ্ছে। ব্যাটারি দিয়ে বিদ্যুৎ দিয়ে চালানোর কারণে কাতার হয়ে গেল পরিবেশ সম্মত। আর আমরা যদি ব্যাটারি দিয়ে রিক্সা চালাই, আমরা হয়ে গেলাম পরিবেশ দূষণকারী। এইটা কোনো যুক্তির কথা হতে পারে? আমরা তার সঙ্গে সঙ্গে দুটো কথা বলেছিলাম। ব্যাটারিকে আপনারা প্রথমে বললেন অবৈধ, আমরা বললাম আপনাদের কথাটাই অবৈধ। কারণ ব্যাটারি আমদানি করেছিলেন চীন থেকে, ভারত থেকে, তখন অবৈধ হয়নি। ব্যাটারি বিক্রি করেছিলেন যখন, তখন অবৈধ হয় নাই। বাংলাদেশের 26টা কারখানায় ব্যাটারি উৎপাদনের অনুমতি দিয়েছেন, তখন অবৈধ হয় নাই। ওই ব্যাটারি বিক্রি করার লাইসেন্স দিয়েছেন, তখন অবৈধ হয় নাই। ব্যাপারটা কেমন হলো? বাজার থেকে চাল কিনলেন, বাজার থেকে হাড়ি পাতিলও কিনলেন,
এবং ওই সিলিন্ডারে করে গ্যাস কিনলেন এবং একটা ম্যাচও কিনে নিয়ে আসলেন। ম্যাচ ঠুকে চুলা জ্বালালেন, হাঁড়িতে পানি দিয়ে চালটা বসিয়ে দিলেন। একটু পরে যখন ভাত হলো তখন বলল, এই তুই বেটা ভাত খেতে পারবি না, কারণ ভাত অবৈধ। হাঁড়ি বিক্রি বৈধ, গ্যাস বিক্রি বৈধ, ম্যাচ বিক্রি বৈধ, চুলা বিক্রি বৈধ, ভাত রান্না করাটা অবৈধ। ঠিক তেমনি ব্যাটারি তৈরি করা বৈধ, ব্যাটারি ব্যবসা করা বৈধ, ব্যাটারি বিক্রি করা বৈধ, ব্যাটারি লাগিয়ে রিক্সা চালাবো সেইটা নাকি অবৈধ হয়ে যাবে। এর চেয়ে বড় ভণ্ডামি হতে পারে? আর আমি ভণ্ডামির বিরুদ্ধে লড়াই করেছিলাম। সেই লড়াই আমরা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছি। সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে হাইওয়েতে যদি উচ্চ গতির গাড়ি চলে আর এগুলো যদি নিম্ন গতির গাড়ি, উচ্চ গতির গাড়ি এবং নিম্ন গতির গাড়ির মধ্যে গতির সামঞ্জস্য থাকাতে বলে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বললাম কথাটা ঠিক। সাথে সাথে যেটা বলি, এই বাংলাদেশে প্রতি বছর দুর্ঘটনায় মানুষ মারা যায় 5,500 থেকে 6,000। একটা তালিকা করুন তো, এই 6,000 মানুষের মধ্যে কয়জন ব্যাটারি চালিত রিক্সায় চড়ে মারা গেছে? তারপরেও আমরা বলি নিরাপদ সড়ক চাই, নিরাপদ যানবাহন চাই, আধুনিক যানবাহন চাই। ওই ব্যাটারি চালিত রিক্সার একটা নিয়ন্ত্রণ, গতি নিয়ন্ত্রণ চাই, তার একটা ব্রেক চাই, তার একটা ইন্ডিকেটর লাইট চাই এবং তার একটা সাসপেনশন চাই, যাতে ঝাঁকি লাগলে যাত্রীর কোনো কষ্ট না হয়। সেটার জন্য আমাদের প্রকৌশলী ইমরান হাবিব রুমনরা সহ ইঞ্জিনিয়াররা বসে বলেছিলাম, আসেন আমরা একটা কমিটি করি, কিভাবে এই যানবাহনকে আধুনিক করা যায়। যানবাহনটাকে আধুনিক করেন, বাতিল করে দিবেন না। এবং আমাদের সেই কথা শুনে তারা বলেছিল বুয়েটের ইঞ্জিনিয়ার সহ তারা আধুনিক করবে। আধুনিক যদি হয় তারপরে কি হবে? তখন একদল বেরিয়ে এলো, এই ব্যাটারি চালিত রিক্সা চালক, এরা প্রচুর ব্যাটারিতে বিদ্যুৎ যায়। বাংলাদেশে যে আমরা 17 কোটি মোবাইল ব্যবহার করি, একটা মোবাইল চার্জ দিতে দৈনিক 22 পয়সার করে বিদ্যুৎ লাগে। এখন আমরা কি বলি এই বিদ্যুৎ অপচয় হয় নাকি এই বিদ্যুৎ কাজে লাগে? এই বিদ্যুৎ কাজে লাগে। একটু আগে রুমন হিসাব দিয়ে বলেছে, আমি 3 টন বাদ দিলাম, 2 টনের একটা এসিতে 6 ঘন্টা চললে 16 ইউনিট বিদ্যুৎ লাগে। ওই 16 ইউনিট বিদ্যুৎ দিয়ে 5টা পরিবার তারা চলাফেরা করতে, জীবন বাঁচাতে পারবে। আর প্রতিটা রিক্সায় দিনে যদি 50 জন যাত্রী ওঠানামা করে, তাহলে সারা বাংলাদেশে প্রতিদিন প্রায় 25 কোটি ট্রিপ হয়। একজন মানুষ 2বার 3বার রিক্সায় ওঠে, 25 কোটি ট্রিপ হয়। সেইটাকে বন্ধ করবেন নাকি আপনি এসি চালানোটা বন্ধ করবেন? জাপানে যখন বিদ্যুৎ ক্রাইসিস হলো, জাপান বলল, জাপান তো অনেক উন্নত দেশ, তারা বলছে অফিসে কেউ কোট প্যান্ট পরে এসি চালাতে পারবে না, হাত হাতা শার্ট পরো, এসি চালানো বন্ধ করো, 6,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করো। আর আমাদের জুলাই মাসের গরমের মধ্যে কোট, তার উপরে ওভারকোট, এগুলো পরে ঘরের মধ্যে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বসে অফিস করেন। বিদ্যুতের অপচয় আপনারা ঠেকাবেন? তারপরে দেখেন সংসদে কি বলেছে। সংসদে বলেছে 1 বছরে নাকি বিদ্যুতের বিল বকেয়া হয়েছেন 8,556 কোটি টাকা। ওইখানে কিন্তু বলে না এই বিদ্যুতের বিল বকেয়া করেছে আমাদের ব্যাটারি চালিত যানবাহন। ওইখানে বলেছে সরকারি দপ্তরে আছে 1,500 কোটি টাকা আর বেসরকারি গুলোতে আছে বাকি টাকা। এর মধ্যে সিটি কর্পোরেশন গুলো বিদ্যুতের বিল দেয় না, এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিদ্যুতের বিল বাকি। সিটি কর্পোরেশন নির্দেশ দেয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দেয়, পুলিশ দিয়ে ধরে, সিটি কর্পোরেশন মেয়র বাহবা নেয়। 2 জনে বিদ্যুতের বিল বাকি রেখেছে, আমরা কোনো বিদ্যুতের বিল বাকি রাখি নাই। আমরা বরঞ্চ অতিরিক্ত বিদ্যুতের বিল দিয়ে গাড়ি চালাই। ফলে বিদ্যুৎ ব্যবহার করব, বিদ্যুতের বিল দেব না, এইটা আমাদের নীতি নয়। আপনারা বিদ্যুৎ ব্যবহার করবেন, বিল দেবেন না। আপনারা দেশে ব্যবসা করবেন, টাকা পাচার করবেন বিদেশে। আপনারা দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা চালাবেন, বিদ্যুতের বিল দেবেন না। আপনারা সরকারের ট্যাক্স ফাঁকি দিবেন, এগুলো আপনাদের নীতি, কিন্তু আমাদের রিক্সা চালকদের নীতি নয়। আমরা বৃষ্টির মধ্যে রিক্সা চালাই বলে এরা বেয়াদবি করা।
কি করে? বৃষ্টির মধ্যে রিক্সা চালালে 20 টাকার রিক্সা ভাড়া 30 টাকা চায়। আমরা বলি এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আপনি মাথার উপর ছাউনি দিয়ে বসে আছেন, আমি ভিজতে ভিজতে রিক্সা চালাচ্ছি, 10 টাকা বেশি চেয়েছি, এটা আমাদের অপরাধ হয়ে গেল? একবারও খেয়াল করবেন না। এই রিক্সা চালিয়ে যাওয়ার পর রাত্রে আমাকে প্যারাসিটামল খেয়ে জ্বরের মোকাবেলা করতে হবে। ফলে আমরা যদি বাড়তি কিছু নেই, এইটা আমরা বাড়তি পরিশ্রম করি, বাড়তি ঝুঁকি নেই, বাড়তি কষ্ট করি, এই জন্য কখনো কখনো বাড়তি ভাড়া নেই। আমরা কলম ঠেকিয়ে ঘুষ নেই না, আমরা বন্দুক ঠেকিয়ে চাঁদাবাজি করি না। ফলে আমরা ব্যাটারি চালিত রিক্সা চালকরা বলছি, আমরা এই রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রকে সেবা দিতে চাই, রাষ্ট্রের কাছ থেকে আমি অধিকার পেতে চাই, এবং সেই অধিকার পাওয়ার জন্যই আমরা কয়েকটা কথা এরকম পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশে রাষ্ট্রের কাছে আমাদের দাবি, আমরা মাস্তানকে চাঁদা দিতে চাই না, পুলিশকে ঘুষ দিতে চাই না, আমাদেরকে লাইসেন্স দাও, আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেব, আমরা অবিলম্বে আমাদের লাইসেন্স পেতে চাই। 2 নম্বর, লাইসেন্স পাওয়ার জন্য যখন 10 বছর ধরে আমরা আন্দোলন করেছি, তখন হঠাৎ করে বাংলাদেশে কিন্তু শাহজাহানের আবির্ভাব হবে, যে তাজমহল বানিয়েছে কে? শাহজাহান। সেরকম অনেক শাহজাহানের আবির্ভাব হবে। আমরাই তো আন্দোলন করেছি, আমাকে এখন 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও, তোমাদের লাইসেন্স এনে দেবো। ওই সমস্ত ধান্দাবাজদের বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে। 10 বছর ধরে লড়াই করেছি, কাউকে চাঁদাবাজ বানাবার জন্য নয়। ফলে তালিকা করবেন যারা আন্দোলন করেছেন, যারা ন্যায়নিষ্ঠ লড়াই করেছেন। আমরা ওই বিআরটিএর কর্তৃপক্ষের কাছে তার তালিকা দেব। দীর্ঘদিন ধরে আমরাই ন্যায়সঙ্গতভাবে বৈধভাবে আন্দোলন করে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করেছি। লাইসেন্স পাওয়ার অধিকার তাদের থাকবে, তাদেরকে লাইসেন্স দেবেন। লাইসেন্স নিয়ে নতুন ধরনের কোনো বাণিজ্য হতে আমরা দেব না। তার পাশাপাশি আমরা বলেছি পুলিশকে, পুলিশের ট্রাফিক বিভাগকে বলেছি রাস্তায় চলাফেরা করবার জন্য কিছু আইন কানুন আছে। প্রয়োজনে জেলায় জেলায় আপনারা এই রিক্সা চালকদের নিয়ে ব্যাচ বাই ব্যাচ আপনারা প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ দেওয়ার সময় আপনাদেরকে সম্মানী কোনো ভাতা দেওয়া দরকার থাকলে আমরা সেই ভাতাটা দেব। আমরা কখনো কখনো কারো পকেটে পয়সা না থাকলে বিনা পয়সাও যাত্রী নিয়ে যাই। আমরা কোনো বয়স্ক মানুষকে দেখলে হাত ধরে রিক্সায় তুলি, হাত ধরে নামাই। এই মানবিকতা আমাদের আছে, এই দায়িত্ববোধ আমাদের আছে। ফলে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যদি আপনাদের বাড়তি পরিশ্রম হয়, আমরা আপনাদের ভাতা দেব, কিন্তু আপনারা আমাদেরকে ট্রেনিং দেন। 3 নম্বর বলেছি হয়রানি বন্ধ করেন। একটা প্রাইভেট কারে রেকার লাগালে ধরেন আপনি 1500 টাকা, আর রিক্সার চিকন চাকার মধ্যে একটা রেকার লাগায় আপনি বিল দিতে চান 2500 টাকা। এটা কোনো ন্যায়সঙ্গত কথা হলো? বলুন। আমি যদি কোনো অন্যায় করি, বলেন তুমি অন্যায় করেছো, তারপরে যদি কোনো শাস্তি দিতে হয়, ঠিক আছে আমি শাস্তি নেব, কিন্তু রেকার বিল 1500, 2000, 2500 টাকা করবেন। একবার নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে প্রশ্ন করুন। যে মানুষটা সারাদিন 500 টাকার জন্য সকালবেলা পাখি ডাকার সঙ্গে তারা ঘর থেকে বের হয়, আর রাত্রে কখন ঘরে ফিরবে তার ঠিক নাই। যখন ব্যাটারির চার্জ শেষ হয়, নিজের শরীরের চার্জ শেষ হয়, তখনই সে কেবলমাত্র সে ঘরে ফিরে। তার এই ঘামের টাকাটা আমি কি কোনোভাবে আত্মসাৎ করতে পারি? তাদের ঘামের টাকাটা জরিমানার নামে আদায় করে আমরা কি মানুষ থাকি? পোশাক পরলে পোশাকের নিচে আমার একটা মানুষ আছে না? মানুষের মন আছে না? মানুষের হৃদয় আছে না? মানুষের একটা বিবেক আছে না? সেই বিবেকটাকে আপনার প্রশ্ন করবেন না? বলে রেকারিং এর নামে অবৈধভাবে হয়রানি করাটা বন্ধ করা। আর কি, আর একটা কথা বলে আমরা শেষ করতে চাই। আন্দোলন ছাড়া এই পর্যন্ত কোথাও আপনারা আসতে পারেন না। এই রেজিস্ট্রারি মাঠে মিটিং করবার জন্য আপনাদের নিজেদের টাকা নিজেদের খরচ করতে হয়েছে। জাফর একটা পয়সা কাউকে দেয় নাই। জাফরের কাছ থেকে টাকা নিয়ে আপনারা কেউ আসেন নাই। নিজের ঘামের পয়সা দিয়ে চাঁদা তুলে আপনারা সমাবেশ সফল করেছেন। ফলে আপনাদেরকে আর কিছু শিখাতে হবে না। আপনারা জানেন নিজেদের দাবিতে নিজেদেরকেই সংগঠিত হতে হবে, নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, নিজেদের আন্দোলনের খরচ নিজেদেরকে জোগাড় করতে হবে, এবং যতক্ষণ দাবি আদায় না হয় ততক্ষণ লড়াই চালাতেই হবে। এখানে একজন বলেছেন 40 বছর ধরে রিক্সা চালান,
নিজের জীবন জীবিকা এবং সংসার চালাবার জন্য 40টা বছর ধরে রিক্সা চালিয়েছেন। আগামী দিনে যারা রিক্সা চালাবে, আগামী দিনের যে আমার সন্তানটা আসবে, তার জীবনটিকে উন্নত করবার জন্য আর 5টা বছর কি আপনারা লড়াই করবেন না? নিজের জীবন চালাবার জন্য যদি সংগ্রাম করতে পারেন, অসংখ্য মানুষের জীবনকে রক্ষা করবার জন্য আপনারা কি আন্দোলন করবেন না? সাথে সাথে খেয়াল রাখবেন, আপনাদের গাড়িতে তারাই ওঠে যারা আপনাদের মতোই শ্রমজীবী মানুষ, যাদের পকেটে পয়সা কম। সেই মানুষদের সঙ্গে আমরা কখনো অসদাচরণ করব না। আমাদের দ্বারা কোনো মেয়ে রিক্সায় কখনো হয়রানির শিকার হবে না। আমাদের দ্বারা কোনো বৃদ্ধ রাস্তায় অপমানের শিকার হবে না। আমাদের দ্বারা কোনো শিশু রাস্তায় সে কখনো বিপদের মধ্যে পড়বে না। ফলে সেই ক্ষেত্রে আমাদেরও প্রয়োজনে ভলান্টিয়ার তৈরি করতে হবে। আমরা রাস্তায় রিক্সা চালাই, রাস্তায় ভ্যান চালাই, রাস্তায় ইজি বাইক চালাই, এই রাস্তায় যারা আছে সবাই আমার ভাই, সবাই আমার বোন, বৃদ্ধরা আমার বাবা মার মতো। তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা আমরা দেখাবো। আর এই রাষ্ট্র এবং রাষ্ট্রের টাকা যোগায় শ্রমজীবী মানুষ, রাস্তা তৈরি করে শ্রমজীবী মানুষ। যেখানেই শ্রমজীবী মানুষের লড়াই, যেখানেই শ্রমজীবী মানুষের আন্দোলন, সেইখানে আমরা ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকরাও তাদের পাশে দাঁড়াবো। আমরা চা শ্রমিকের পাশে দাঁড়াবো, আমরা নির্মাণ শ্রমিকের পাশে দাঁড়াবো, আমরা পরিবহন শ্রমিকের পাশে দাঁড়াবো, আমরা সমস্ত শ্রমিকের পাশে দাঁড়িয়ে স্লোগান তুলব, দুনিয়ার মজদুর। এবং এই স্লোগান তুলে আমাদের দাবি আদায়ের সংগ্রামকে এগিয়ে নেব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনত মানুষের জয় অনিবার্য। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ব্যাটারি চালিত রিক্সা বেরোয়ী বাইক চালক সংগ্রাম পরিষদ মহানগরের সভাপতি, বিভাগীয় সমাবেশের সভাপতি প্রণবজ্যোতি পাল। সংগ্রাম পরিষদের সিলেট বিভাগের আয়োজনে আজকের সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সারা সিলেটের বিভিন্ন জেলা উপজেলার, সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ড কমিটি থেকে যারা এসে আমাদের সমাবেশকে সফল করেছেন, প্রথমেই আমি তাদেরকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্য শুনেছেন। আমরা কেন সমাবেশ আয়োজন করেছি তা আমরা স্পষ্ট করে বক্তব্য দিয়েছি। আমাদের এই সমাবেশ যে কথাটি ঘোষণা করতে চাই, অবিলম্বে বৈধ লাইসেন্স এবং নিবন্ধনের যে দাবি আমরা তুলেছি তা বাস্তবায়ন করতে হবে। আমরা বৈধভাবে সরকারকে বৈধ ট্যাক্স দিয়ে আমাদের পরিবার চালাতে চাই। কোন বাস্তানকে, কোন গুন্ডাকে মাসে 500 টাকা, 1000 টাকা করে আমাদের গাড়ি চালাতে চাই না। আমরা এই সমাবেশ থেকে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা দোকান বাণিজ্যের নামে নানাভাবে শ্রমিকদেরকে হয়রানি করে, তাদের আমরা দাঁত ভাঙা জবাব দেব। সংগ্রামী বন্ধুগণ, আমরা সিলেট সহ বিভিন্ন জায়গায় পুলিশের যে রেকর্ডিং চলছে, অবিলম্বে তা বন্ধ করার দাবি জানাচ্ছি। আমাদের উপদেষ্টা আবু জাফর বলেছেন, যদি তা বন্ধ না করা হয়, আগামীতে আমরা পুলিশ কমিশনার অফিস, ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে বাধ্য হব। আমি বেশি কথা বলবো না, ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আপনারাও সেই সকাল 11টা থেকে বসে আমাদের সমাবেশ সফল করেছেন। একটি কথা শুধু বলতে চাই, আমাদের এই লড়াই, আমাদের এই সংগঠনের যে লড়াই, সে লড়াই জারি রাখতে হবে যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে। আমরা সেই বৈধ লাইসেন্সের দাবিতে আগামী দিনে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় সংগঠনকে যেন আরো শক্তিশালী, আরো ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে পারি। আজকের সমাবেশ থেকে যেন আপনারা সেই অনুপ্রেরণা নিয়ে যান। আমরা
সিলেট বিভাগের সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। অবিলম্বে আমাদের এই 6 দফা দাবি মেনে নেওয়ার দাবি জানিয়ে এবং আমাদের সমাবেশে আমাদের যে প্রধান বক্তা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমাদের সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা রাজকুজ্জামান রতন, আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি খালেকুজ্জামান লিপন, সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমনকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা ঢাকা থেকে এসে আমাদের এই সমাবেশে বক্তব্য রাখার জন্য। পরিশেষে আমার সকল প্রাণপ্রিয় শ্রমিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনের লড়াই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সমাবেশের কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি।